গুড আফটারনুন সবাইকে। লেন্স টু এক্সপ্লোরের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখব বলে। হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে চন্দননগর পৌঁছতে সময় লাগে 1 ঘন্টা মতো। চন্দননগরে প্ল্যাটফর্মে নেমেই প্ল্যাটফর্ম থেকেই আপনার চোখে পড়ে যাবে ইস্পাত সংঘের পুজো। লাইনটা ক্রস করে প্রথমেই দেখে নিন এই পুজোটা। রাজস্থানী শৈলীতে তৈরি এই মণ্ডপ ভীষণ সুন্দর, ভীষণ কালারফুল। মণ্ডপের একদম সামনেই রয়েছে মহাদেবের একটি মূর্তি, আর পিছনে ডাকের সাজে সজ্জিতা মা জগদ্ধাত্রী। সোনালী কারুকার্যের ওপর আলো পড়ে মনে হচ্ছে মণ্ডপ যেন সত্যি সোনা দিয়ে তৈরি হয়েছে। আমি গিয়েছিলাম পঞ্চমীর দিন, তাই তখনও একদম ঠাকুরের সামনে যাওয়ার অনুমতি আমরা কেউই পাইনি, কিন্তু ভিড় ছিল প্রচণ্ড, কারণ দিনটা ছিল রবিবার এবং প্রচুর লোক ছুটি থাকায় কিন্তু মণ্ডপে সেদিন থেকেই ভিড় জমিয়েছিল। ইস্পাত সংঘের পুজো দেখে আপনি রেল লাইনটা ক্রস করে ওপারে গেলেই প্রথমেই আপনার পড়বে সবার সামনে খালিসানির পুজো। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই পুজো এবার কিন্তু বেশ ভাইরাল এবং মণ্ডপসজ্জা দারুণ। এত আর্টিস্টিক মণ্ডপ কিন্তু সচরাচর আমাদের চোখে পড়ে না। তবে মণ্ডপটি থিমের হলেও ভেতরে গিয়ে কিন্তু মন একদম জুড়িয়ে গেল মায়ের রূপ দেখে। মা এখানে ডাকের সাজে সজ্জিতা, বিরাট বড় মূর্তি। এমন সাবেকি মূর্তি সত্যি অনেক দিন বাদে যেন দেখতে পেলাম। মন ভীষণভাবে ভরে গেল। এবং এখানে একটা খুব ইউনিক জিনিস যেটা চোখে পড়লো, মানে পরবর্তী ঠাকুরগুলোর ক্ষেত্রেও চোখে পড়েছে, যে প্রতিমার হাতের যে চাঁদমালাটা থাকে তাতে কিন্তু ওই ক্লাবের নাম খোদাই করা থাকে। যেরকম খালিসানিতে চাঁদমালার মধ্যে লেখা রয়েছে খালিসানি, আগামীতে যে ঠাকুরগুলো দেখব সেখানেও কিন্তু চাঁদমালার মধ্যে সেই ক্লাবের নাম দেওয়া চাঁদমালাই মায়ের হাতে থাকছে। খালিসানির পুজো দেখে সোজা এগিয়ে একটুখানি গেলেই আপনার ডান হাতে পড়বে ফটকগোড়ার ঠাকুর। আর হ্যাঁ, এই পুরো পুজো পরিক্রমা কিন্তু করতে হবে আপনাকে পায়ে হেঁটে, কারণ বিকেলের দিকে চন্দননগরে কিন্তু টোটো, অটো সমস্ত কিছুই বন্ধ থাকে। দুপুর 2টো পর্যন্ত হয়তো কিছু কিছু চলে। ফটকগোড়ার প্যান্ডেলটিও কিন্তু মন কেড়ে নেওয়ার মতো প্যান্ডেল, এবং ভেতরে মায়ের রূপ সেই একই রকম, বিরাট উঁচু মূর্তি, সাবেকি সাজ, ডাকের সাজ এবং হাতে সেই ক্লাবের নাম খোদাই করা চাঁদমালা, সব মিলিয়ে কিন্তু ভীষণ সুন্দর একটা পুজো। সব থেকে ভালো লাগছিল কি জানেন, যে এখানে মণ্ডপে থিমের অনেক বাহুল্য আছে, কিন্তু প্রতিমার মধ্যে কিন্তু একদম সাবেকি সাজ এরা বজায় রেখেছে। সেখানে কিন্তু কোনো এক্সপেরিমেন্ট এনারা করেননি, এবং সেটা পুরো চন্দননগর জুড়ে। ফটকগোড়ার ঠাকুর দেখে কিছুটা সোজা এগিয়ে গেলেই আপনার ডান হাতে পড়বে মধ্যাঞ্চলের পুজো। মধ্যাঞ্চলের মণ্ডপটি কিন্তু ভীষণ কালারফুল ছিল এবং ভিতরে আলোর কাজও দারুণ। এবং মধ্যাঞ্চলের পুজোতে যখন আমি পৌঁছেছিলাম তখন কিন্তু প্রায় সন্ধে নেমে এসেছে, আর ওই সন্ধ্যের ব্যাকড্রপে এত সুন্দর কালারফুল আলো দিয়ে সাজানো একটা মণ্ডপ না দেখলে কিন্তু আপনার বিশ্বাসই করতে পারবেন না যে কতটা সুন্দর লাগে। আর এখানকার ঠাকুর আমি যে কটা প্রতিমা দেখেছি তার মধ্যে আমার সেরা লেগেছে, কারণ এদের ডাকের সাজ শুধু ঠাকুরের সেটাই নয়, এখানে ঠাকুরের সঙ্গে কিন্তু বিরাজ করছেন রাধাকৃষ্ণ, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সবাই, এবং প্রত্যেকটা জিনিসই তৈরি করা হয়েছে এই ডাকের সাজের মাধ্যমে। মণ্ডপের অসাধারণ সূক্ষ্ম কাজ এবং মায়ের এই ভুবন ভোলানো রূপ দেখে এই মণ্ডপ থেকে বেরিয়ে বেশ কিছুটা সোজা হেঁটে গেলেই আপনার কিন্তু পড়বে বাগবাজারের মোড়। এবং এই মোড়টিকে চেনার একটি সহজ উপায়, এখন পুজোর সময় হচ্ছে, একটি আদি ঢাকেশ্বরীর বিরাট বড় প্ল্যাকার্ড রয়েছে। এই প্ল্যাকার্ডটা হচ্ছে বাগবাজারের মোড়। এখান থেকে ডান দিকে আপনার বাগবাজারের পুজো এবং বাঁ দিকে রয়েছে বিদ্যালঙ্কার, হেলাপুকুর, পালপাড়া ইত্যাদি আরও অনেকগুলো পুজো। সুতরাং আমি প্রথমে ডান দিকে গেলাম এবং ডান দিকে চললাম বাগবাজারের পুজোর দিকে। বাগবাজারের পুজো ঠাকুর দেখতে যাওয়ার যে পথ, সেটাই কিন্তু আমাকে প্রথমে আকর্ষিত করেছিল। তার কারণ একদিকে যেমন রাস্তাটা সুন্দর আলো দিয়ে সাজানো ছিল, তেমনি কিন্তু রাস্তাটা ছিল সম্পূর্ণ আলপনায় ভর্তি। এখানে প্রতি বছর হয় আলপনা প্রতিযোগিতা। আপনি দেখতেই পাচ্ছেন যে আলপনাগুলো নাম্বার করা আছে, মানে 350, 400, মানে এতগুলো লোক আলপনা দিয়েছেন ওই রাস্তায় এবং তাদের নাম্বারিং হয়েছে, এবং এক একটা আলপনা মানে কি বলবো, এত সুন্দর দেখে মন খারাপ হয়ে যাচ্ছিল যে হাজার হাজার মানুষের পায়ের চাপে সেই আলপনাগুলো কিন্তু হয়ে চলেছে মলিন থেকে মলিনতর। যাই হোক, বাগবাজারের মায়ের রূপ নিয়ে নতুন করে কিছু বলার নেই।
191 বছরের পুরনো এই পুজো শুধু প্রতিমাই নয়, এখানে প্রতিমার সঙ্গে দেখার মতো ছিল মণ্ডপের যে ঝাড়বাতি সেটিও। প্রতিমা এখানে প্রায় 28 ফুট উঁচু এবং একইভাবে ডাকের সাজে অসম্ভব সুন্দরভাবে সজ্জিতা। দেখুন, আপনাদের একটু ওপরের ঝাড়বাতিটা আমি দেখানোর চেষ্টা করছি। কি ইউনিক এবং সুন্দর এই ঝাড়বাতিটা। মন ভরে মাতৃরূপ দেখে আপনি আবার চলে আসুন একদম মোড়ে, ওই যে বললাম আদি ঢাকেশ্বরীর প্ল্যাকার্ডের কাছে, এবং সেখান থেকে আপনি বাঁহাতে চলে যান। বাঁহাতে বেশ কিছুটা হেঁটে যাওয়ার পরে আপনার কিন্তু সামনে পড়বে বিদ্যালঙ্কার পুজো, এবং এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণভাবে ভীষণ সুন্দর করে আলো দিয়ে সাজানো। বাঁহাতে একটি মা কালীর মন্দির এবং প্যান্ডেলও ছিল, সেটা আপনি চাইলে দেখতে পারেন। বিদ্যালঙ্কার পুজোর মণ্ডপও বেশ সুন্দর, এবং এখানে কিন্তু মাতৃমূর্তি অতটা উঁচু ছিল না, কিন্তু ভীষণ সুন্দর রূপ, একদম সাবেকি সাজে সাজানো, এবং এখানে ডাকের সাজের সঙ্গে কিন্তু আরও নানা রঙের মিশেলে মাকে সাজানো হয়েছিল। বিদ্যালঙ্কারের পুজো দেখে আপনি সোজা কিছুটা এগিয়ে গিয়ে ডান হাতে গলিতে আপনার পড়বে হেলাপুকুরের পুজো, এবং চন্দননগরের যে কটা পুজো আমি এতক্ষণ পর্যন্ত দেখেছি তার মধ্যে সবচেয়ে ক্রিয়েটিভ প্যান্ডেল কিন্তু আমার লেগেছে এইবার এই হেলাপুকুরের প্যান্ডেল। মানুষ ও মুখোশের অপূর্ব মেলবন্ধন তৈরি হয়েছে এই মণ্ডপে। চাইনিজ শৈলীতে সাজানো এই মণ্ডপ সেজে উঠেছে বিভিন্ন মুখোশ, ড্রাগন ইত্যাদি নানা রকম জিনিস দিয়ে। আর আলোর খেলা, সে তো নতুন করে কিছু বলার নেই। যখন থেকে চন্দননগরে ঢুকেছি আলো দেখেই যেন মন পুরো ভরে যাচ্ছে। আর একটা জিনিস আছে, এখানে মাতৃপ্রতিমা কিন্তু সম্পূর্ণ হীরের সাজে সজ্জিতা। সেনকো গোল্ডের স্পন্সরশিপে এই মাতৃমূর্তি পুরোপুরি হীরের সাজে ওনারা সাজিয়ে তুলেছেন। সুতরাং সেই জন্যই হয়তো মায়ের খুব কাছে যাওয়ার পারমিশন এই মণ্ডপে কিন্তু নেই। যাই হোক, দূর থেকে যেটুকু মাতৃমূর্তি দর্শন করতে পারলাম, দারুণ সুন্দর, মন ভরে যাওয়ার মতো সুন্দর মাতৃমূর্তি। হেলাপুকুরের পুজো দেখে আবার চলে এলাম মেইন রোডে। সোজা আরেকটু এগিয়ে গিয়েই আপনি এরপরে পেয়ে যাবেন পালপাড়ার পুজো, হরিত্রা বাগানের পুজো। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো চলবে প্রায় শনিবার পর্যন্ত, তাই এখনও কিন্তু সময় আছে। অবশ্যই করে আসুন এই পুজো পরিক্রমা। আর আমার এই ব্লগটি কেমন লাগলো জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না।